হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি হোয়াট দ্য পিচে। প্রান্তর আবারও চলে আসলাম গল্পগুজব করতে ক্রিকেট নিয়ে ডেফিনেটলি। সো এখনো যারা সাবস্ক্রাইব করেননি হোয়াট দ্য পিচ, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এই গল্পগুজবে আমাদের সাথে থাকতে। ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে আপনারা কি ভাবছেন বিভিন্ন টপিক নিয়ে। সো সেখানে জানাতে পারেন। সো আমি ডেফিনেটলি ট্রাই করব সেখান থেকেও টপিক বের করে সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করতে বা আপনাদের সাথে থাকতে সবসময়। সো এই মুহূর্তে আমার মনে হচ্ছে ক্রিকেট পাড়ায় একটা লিগ মৌসুম চলছে। বিকজ ফুটবলে যেরকম ইন্টারন্যাশনাল একটা ব্রেক হয়, যে ব্রেকটা এই মুহূর্তে চলছে, যে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্রেন্ডলিজ হবে সেখানে, এবং দলগুলো ক্লাবের খোলস থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল সেই ফ্রেন্ডলিজ গুলো খেলবে। আমার মনে হচ্ছে ক্রিকেটে এর ঠিক উল্টোটা হচ্ছে। ইন্টারন্যাশনালে খানিকটা বিরতি পড়েছে এবং লিগ মৌসুম শুরু হচ্ছে, বিকজ টু অফ দ্য প্রমিনেন্ট লিগস উইচ ইজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবং পাকিস্তান সুপার লিগ পিএসএল, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আইপিএল শুরু হচ্ছে 28 মার্চ থেকে এবং পিএসএল শুরু হচ্ছে এই আজকে থেকেই, যেখানে প্রথম ম্যাচেই লাহোর কালান্দার্স গতবারের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে এবারের নতুন দল হায়দ্রাবাদ কিংসের। সো এই পিএসএল নিয়ে আমরা একটু বেশি উচ্ছ্বসিত, বিকজ এই পিএসএল এর রেকর্ড সংখ্যক ছয় জন বাংলাদেশি প্লেয়ার দল পেয়েছেন। যার মধ্যে তানজিদ তামিম আছেন, নাহিদ রানা আছেন, শরীফুল ইসলাম আছেন, তিনজনই পেশোয়ার জালমিতে দল পেয়েছেন। রিশাদ হোসেন লাহোর কালান্দার্স থেকে নতুন একটা দলে এসেছেন, পিন্ডিজ, রাওয়ালপিন্ডি পিন্ডিজ এই হচ্ছে তার নাম। এবং লাহোর কালান্দার্সে মুস্তাফিজ এখনো আছেন, তার সঙ্গে যুক্ত হয়েছেন পারভেজ ইমন। সো এই ছয়জন প্লেয়ারের দল পাওয়ার কিরকম অবস্থা তৈরি হয়েছে এবং কিরকম অবস্থা হতে পারে, ছয়জনই কি শুরুর একাদশে থাকবেন কিনা দলগুলোতে প্রথম দিক থেকেই, সেটা নিয়ে আলোচনা করবো বেসিক্যালি হোয়াট দ্য পিচে। প্রথমে যদি আসি সেটা হচ্ছে সেই লাহোর কালান্দার্স দল, চ্যাম্পিয়ন দল ডেফিনেটলি। মোটামুটি দলটাকে তারা একই রকম রেখেছে, যদিও রিশাদ চলে গেছেন এই দলটা থেকে। সো রিশাদের জায়গায় তারা বেসিক্যালি দুনিত ওয়েলারাগে এবং তারপরে গুদাকেশ মোটি, এই দুজনকে দিয়ে সেই স্পটটা ফিল আপ করার চেষ্টা করছেন স্পিন আক্রমণে বেসিক্যালি। বাট আমি যদি মুস্তাফিজের প্রতিদ্বন্দ্বিতায় যাই, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুস্তাফিজ শুরুর একাদশে আমার মনে হয় ডেফিনেটলি থাকবেন তিনি, বিকজ লাহোর কালান্দার্সকে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি এবং লাহোর কালান্দার্সের বোলিং লাইন আপটাকে পরিপূর্ণ করেছেন মুস্তাফিজ। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, মুস্তাফিজ, এই তিনজন যখন বোলিং করবেন তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে, আপনি বুঝতেই পারছেন এই লাহোর কালান্দার্সের বিপক্ষে ব্যাটিং করাটা কত কঠিন কঠিন হতে যাচ্ছে প্রতিপক্ষের। এবং তার পাশাপাশি যদি গুদাকেশ মোটি এবং দুনিত লাগে দুজনেই সেখানে ইন করতে পারেন বোলিং আক্রমণে, ডেফিনেটলি বোলিং আক্রমণটা আরো ক্ষুরধার হবে। সেই ক্ষেত্রে পারভেজ ইমনের প্রতিদ্বন্দ্বিতা হবে বেসিক্যালি রুবিন হারমানের সাথে। রুবিন হারমান দক্ষিণ আফ্রিকান কিপার ব্যাটার, ওপেনিং এ ব্যাটিং করেন তিনি, বাট তিনি এই মুহূর্তে নিউজিল্যান্ড সিরিজে আছেন, যে নিউজিল্যান্ড সিরিজটা সাউথ আফ্রিকা টি-20 সিরিজটা বেসিক্যালি আজকে জয়লাভ করেছে। সো 5 ম্যাচের সিরিজ তারা 3-2 জয়লাভ করেছে এবং রুবিন হারমান ওডিআই স্কোয়াডটাতেও আছেন সেখানে। পারভেজ ইমনের কিন্তু এনওসি নেওয়া সেই এপ্রিল 21 তারিখ পর্যন্ত, কারণ তার পরপরই এপ্রিলের শেষ দিক থেকে টি-20 সিরিজ শুরু হয়ে যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আবার নিউজিল্যান্ড কিন্তু ওডিআই সিরিজ শেষ করে বাংলাদেশে আসবে তার ঠিক আগ মুহূর্তে। সো তখন বা ততটুকুর আগ পর্যন্ত পারভেজ ইমনের সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকাটাই খুব স্বাভাবিক সেক্ষেত্রে, কারণ আব্দুল্লাহ শফিক এবং ফাকার জামান লাহোর কালান্দার্সের দুই ওপেনিং ব্যাটার, ফার্স্ট চয়েস ওপেনিং ব্যাটার আমি যদি বলি, সেখানে আছেন। সো এই জায়গাটাতে আই থিঙ্ক 4 জনের কোটা পূরণ করতে পারভেজ ইমন অবশ্যই ঢুকে পড়তে পারেন। গুদাকেশ মোটি বা ওয়েলালাগের থেকে হয়তো একজনকে তারা খেলাবেন। দাসুন সানাকা শেষ মুহূর্তে চলে গেছেন লাহোর কালান্দার্স থেকে, বাট সিকান্দার রাজা ইজ দেয়ার এবং সিকান্দার রাজাও প্রথম দিক থেকেই থাকবেন। সো পারভেজ ইমন, সিকান্দার রাজা, ওয়েলালাগে কিংবা মোটি থেকে যে কোনো একজন এবং মুস্তাফিজুর রহমান, এই 4 জন বিদেশি আই থিঙ্ক লাহোর কালান্দার্স ডেফিনেটলি প্রথম একাদশ থেকেই বা প্রথম ম্যাচ থেকেই তারা খেলাতে চাইবে ফর শিওর। সো এই দুজনের কাজ তো শেষ। উইন্ডিজে রিশাদের যে অবস্থাটা, তার প্রতিদ্বন্দ্বিতা খুব একটা নেই বললেই চলে। তিনি উইকেট টেকিং বোলার, লেগ ব্রেক বোলার, ডেফিনেটলি গুরুত্ব সময় উইকেট দেন, যেটা তিনি টি-20-তে প্রমাণ করে চলেছেন। বিগ ব্যাশ মাতিয়েছেন তিনি ডেফিনেটলি। সো রিশাদের আই থিঙ্ক তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। বিদেশি 4 জনের কোটাতেও তিনি খুব ভালো মতো ঢুকে পড়বেন উইন্ডিজে। সো এইটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করার নেই। আলোচনার জায়গাটা হচ্ছে বেশি স্পেশালি পেশোয়ার জালমি নিয়ে। পেশোয়ার জালমিতে তিনজন সর্বাধিক প্লেয়ার বাংলাদেশের, তানজিদ তামিম, নাহিদ রানা এবং শরীফুল। নাহিদ রানা, শরীফুল পেসার এবং তানজিদ তামিম আমাদের ওপেনার, আপনারা আমরা সবাই জানি আমরা। সো নাহিদ রানা কিন্তু গত বছরও পেশোয়ার জালমির স্কোয়াডে ছিলেন। ছোটখাটো ইনজুরির কারণে তিনি সুযোগটা পাচ্ছিলেন না এবং পরবর্তীতে তাকে বাংলাদেশে কামব্যাক করতে হয়েছে লাল বলের ক্রিকেটের জন্য। সো সেই ক্ষেত্রে আই থিঙ্ক নাহিদ রানা
will make out a cut here in পেশোয়ার জালমি this time at least. সো নাহিদ রানা যদি সুযোগটা পেয়ে যান, তার সুযোগ পাওয়াটা আপনি মনে করছেন বা আমি মনে করছি ইজি, বাট দলের হিসাবে যদি আপনি আসেন তার চান্স পাওয়াটাও কিন্তু একটু ডিফিকাল্ট। টাইমাল মিলস তার একজন প্রতিদ্বন্দ্বী ওভারসিজ কম্পিটিটর, তার কথায় আমি যাচ্ছি না। টাইমাল মিলসের বয়সও হয়ে গেছেন খানিকটা এবং মিডিয়াম পেসের চেয়ে বেশি তিনি কিছু করতে পারেন না। কিন্তু নাহিদ রানার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কিন্তু আছে, কিংবা চয়েস কিন্তু আছে। কারণ হিট দ্য ডেক খুব ভালো মতো সিম আপ ডেলিভারি করতে পারেন এমন অনেক বোলার কিন্তু আছেন এই দলটাতে। শাহনওয়াজ দাহানি তিনি পাকিস্তান ন্যাশনাল টিমের সার্কিটে বেশ ভালো মতোই আছেন, ঘরোয়া লিগে বেশ ভালো পারফর্মার, হিট দ্য ডেক বোলিং করতে পারেন জোরের উপরে নাহিদ রানার মতোই। কাশিফ আলী নামে একজন আছেন বোলার, আলী রাজা এবং আব্দুল সুবহান নামে দুজন বোলার আছেন, দুই তরুণ বোলার আন্ডার 19-এ তারা খেলছেন এই মুহূর্তে পাকিস্তানের। ঘুররাম শাহজাদ আর একজন প্রমিনেন্ট ফাস্ট বোলার আছেন এই দলটাতে। সো বুঝতেই পারছেন যে পেসার দিয়ে কিন্তু এই দলটা ভরা, এবং রাইট আর্ম পেসার দিয়ে খুব বেশি ভরা এই দলটাতে। যাদের নামগুলো বললাম তারা সবাই ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার ডেফিনেটলি, এবং তাদের কিন্তু অ্যারন হার্ডির মতো একজন ইম্প্যাক্টফুল অলরাউন্ডারও আছে, যিনি কিনা বিগ ব্যাশে মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ারদের তালিকায় 3 নম্বরে ছিলেন। পুরো টুর্নামেন্টে 339 রান করেছেন এবং 12টা উইকেট নিয়েছেন। ফাইনালেও দুর্দান্ত ব্যালেন্স পারফর্ম করেছেন তিনি পার্থ স্কোচার্সকে বিগ ব্যাশটা জেতাতে। তার পাশাপাশি মাইকেল ব্রেসওয়েলও কিন্তু এই দলটাতে আছেন। সো স্পিন অপশন খুব ভালো মতো আছে এই দলটার কাছে, পেশোয়ার জালমির কাছে। কেন বললাম এই বোলিং আক্রমণটা, আপনি যদি সব ডানহাতির হিসাব করেন তাহলে কিন্তু নাহিদ রানার চেয়ে শরীফুল ইসলামের দল পাওয়াটা বা প্রথম একাদশে ঢুকে যাওয়াটা একটু আপনার কাছে মনে হবে যে একটা কার্যকরী সিদ্ধান্ত হতে পারে। সব যদি তারা ডানহাতি পেসার খেলান অ্যালং উইথ অ্যারন হার্ডি, একটা ওভারসিজ প্লেয়ারের তালিকা যেখানে তারা একটা ভালো অলরাউন্ডার পাবে, তখন কিন্তু আপনি শাহনওয়াজ দাহানি, কাশিফ বা খুরম মঞ্জুর থেকে একজন এবং শরীফুল ইসলাম, এই তিনজনকে দিয়ে বোলিং সামলাতে পারবেন অ্যালং উইথ অ্যারন হার্ডির 2 বা 3টা ওভার ডেফিনেটলি। ব্রেসওয়েল স্পিন সামলাবেন। সো এই দিকেই কিন্তু 3টা বিদেশি কোটা শেষ। সো নাহিদ রানার চাইতে আমি দেখছি শরীফুলের বাহাতি পেসার হিসাবে দলের সুযোগ পাওয়াটা একটু হলেও আমার মনে হয় এগিয়ে থাকবেন তিনি শরীফুল। সো ব্যাটিং এ যদি আমি এখন যাই, কুশাল মেন্ডিস তিনি আছেন সেই ওপেনারদের তালিকায় ওভারসিজ কোটায়। বাবর আজম আছেন তার সাথে, মোহাম্মদ হারিস আছেন সেখানে, তারপরে মির্জা বাইগ আছেন এবং তার পাশাপাশি জেমস ভিন্স আছেন, ইংলিশ ওপেনার এবং ওয়ান ডাউন ব্যাটার, ঘরোয়া লিগের ভালো পারফর্মার ইংলিশ কাউন্টি ক্রিকেটে। সো ইন্টারন্যাশনাল তিনি খেলেছেন। সো জেমস ভিন্স আছেন। সো এইখান থেকে আমি যদি কুশাল মেন্ডিসকে পিক করি সেখানে, যদি আমি ভুল না করে থাকি কুশাল মেন্ডিস আইপিএল এ এখন পর্যন্ত কোনো দল পাননি সেক্ষেত্রে। সো কুশাল মেন্ডিস যদি খেলেন, কুশাল মেন্ডিসকে দিয়েই একটা উইকেট কিপার ব্যাটারের সেই অভাবটা পূরণ করতে চাইবে পেশোয়ার জালমি, এবং তিনি খেলবেন ডেফিনেটলি। সো আমি যদি তানজিদ তামিমের সেই জায়গাটা দেখি, এখানে কিন্তু বেশ খানিকটা একটা না পাওয়ার সম্ভাবনাই বেশি, বিকজ মোহাম্মদ হারিস তাদের হয়ে ওপেনিং করে গেছেন, তিনি ওপেনিং এ ব্যাটিং করতে পারেন, ওয়ান ডাউনে মিডল অর্ডারে সব জায়গায় ব্যাটিং করতে পারেন। বাবর আজমেরও কিন্তু সেই একই রকম অবস্থা, রিজওয়ানের সঙ্গে তিনি পাকিস্তান জাতীয় দলের টি-20 সেটআপে অনেকদিন কিন্তু ওপেন করেছেন। সো বাবর আজমও নেমে পড়তে পারেন। জেমস ভিন্স তিনিও কিন্তু ওয়ান ডাউন ওপেনিং সব জায়গাতেই ব্যাটিং করতে পারেন, ফ্লোটার। এবং মোহাম্মদ হারিস বললাম, তারপরে মির্জা বাইগের কথা বলতে চাচ্ছি। মির্জা বাইগ টি-20 ন্যাশনাল কাপে পাকিস্তানের ভালো পারফর্ম করেছেন ডেফিনেটলি। সো তিনিও কিন্তু ওপেনার। সো এই যে এত এত ফ্লোটার ব্যাটার, এত এত ওপেনার, তার মধ্যে আই গেস তানজিদ তামিমের দল পাওয়াটা একটু ডিফিকাল্ট হতে পারে, এবং স্পেশালি যখন সেখানে কুশাল মেন্ডিস আছেন একটা উইকেট কিপিং অপশন। সো আমি যদি ব্যাটিং অর্ডারটাও সাজাই পেশোয়ার জালমির, সেখানে কুশাল মেন্ডিস, তারপরে মোহাম্মদ হারিস হয়তো ওপেন করতে পারেন, বাবর আজম ওপেন করতে পারেন, মির্জা বাইগ ওপেন করতে পারেন, জেমস ভিন্সও ওপেন করতে পারেন। সো আপনি কাকে দেখে কাকে খেলাবেন এবং সেখানে তানজিদ তামিম কিভাবে সেখানে চান্সটা পেতে পারেন? একটা জায়গায় তানজিদ তামিম চান্স পেতে পারেন, বাহাতি আক্রমণাত্মক ওপেনার। সো এই ক্যাটাগরিতে বা এই ক্রাইটেরিয়ায় আই থিঙ্ক তানজিদ তামিম কে সঙ্গী হতে দেখা যেতে পারে এই ডানহাতি ব্যাটারদের যে কোনো একজনের সাথে, স্পেশালি কুশাল মেন্ডিসের সাথে। বাট একটু ডিফিকাল্টি মনে হচ্ছে, তানজিদ তামিমের এটা প্রথম মৌসুম, তিনি যাবেন পিএসএল এ খেলতে। সো আই থিঙ্ক তাকে হয়তো একটা বা দুটা ম্যাচে বসিয়ে তারপরে হয়তো এই বাকি ওপেনারদের পারফরমেন্স দেখে তানজিদ তামিমকে সেখানে একাদশে সংযুক্ত করতে পারে পেশোয়ার জালমি। সো আমার কাছে এখন পর্যন্ত
পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এই তিনজনের শিওর শট মনে হচ্ছে দল পাওয়াটা, মানে প্রথম একাদশে থাকাটা। এই দিক থেকে পেশোয়ার জালমির তিনজন প্লেয়ারের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচাইতে শরীফুল ইসলাম প্রথম একাদশে ঢুকে পড়তেই পারে সেখানে, এবং তানজিদ তামিম, নাহিদ রানার চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে ওভারসিজ এবং বাকি দলের সেটআপটাতে। আপনার কি মনে হয় পিএসএল এ বাংলাদেশের এই 6 জন প্লেয়ার শুরুর একাদশে তাদের নিজ নিজ দলে প্রথম ম্যাচটা খেলবে কিনা জানিয়ে দেবেন অবশ্যই হোয়াট দ্য পিচে।